গল্পটির সত্য আমাদের অর্থাৎ ভোকাল আর্ট ম্যানিয়ার কাছে সংরক্ষিত। দৌড়ে গিয়ে দেখি বেনিবালা বর্ধন সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে গিয়ে ঘরে ঢুকে গেলেন। আমি আমি না খুব ভয় পেয়ে গেছিলাম জানো। বুলবুল তখনও চিৎকার করে কাঁদছিল। আমি দৌড়ে এসে ওকে কোলে নিয়ে আগে বরফ লাগালাম, তারপর টি ব্যাগ অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম। তারপর গিয়ে ছেলেটা আমার একটু শান্ত হলো। জানো তো, ঘুমিয়েও ফোপাচ্ছিল বাচ্চাটা আমার। সেদিনের পর থেকে আমি দরজা বন্ধ করে রাখি। সমাপিকা কি বলবে ভেবে পেল না, শুধু ওর হাতটা গ্রীষার হাতের উপর রেখে বলল, এই কারণে কি তুমি ওনাকে কিছু বলতে ভয় পাও? কে কাকে কি বলতে ভয় পায় নিশ্চয়ই শোনাবো। নমস্কার, আমি দেবাদ্রি, আর আমার সঙ্গে আপনারা শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। আজকের গল্প তনিমা সাহার লেখা বুলবুল। এটি আমাদের একটি অরিজিনাল গল্প, তাই এর অডিও রূপান্তর দণ্ডনীয় অপরাধ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সমাপিকা আর তিয়াসের আজ বিয়ের 2 বছর পূর্ণ হলো। বাড়িতে হইহট্টগোল, আত্মীয়দের আসা যাওয়া, ছোট ছোট পুচকি পুচকিদের দৌড়াদৌড়ি, আর তার মধ্যে কেটারিংয়ের লোকেরা ট্রেতে করে স্ন্যাক্স, ছোট ছোট গ্লাসে করে 2-3 প্রকারের ঠান্ডা পানীয়, ফ্রুট জুস পরিবেশন করছে। তার মধ্যে চলছে অর্কেস্ট্রার গান, ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলছে চারিদিকে। কেউ কেউ আবার ডান্সিং ফ্লোরে গিয়ে গানের তালে তালে নাচছে। সব মিলিয়ে বেশ একটা হই হই রই রই কাণ্ড। আর হবে নাই বা কেন, বিশ্বাস পরিবারের একমাত্র ছেলের দ্বিতীয় বিবাহ বার্ষিকী বলে কথা। সমাপিকা নিজের মাস্টার্স শেষ করে ভাবছিল এবার ক্যাটের জন্য প্রস্তুতি নেবে। এরই মাঝে ওর মায়ের এক অফিস কলিগের ছেলে তিয়াসের জন্য সমাপিকার সম্বন্ধ এলো। ছেলেটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। ওরা অফিসের কোনো এক অনুষ্ঠানে সমাপিকাকে দেখেছিল। সমাপিকার মা মিনতি দেবী সম্বন্ধটি আসার পর সমাপিকাকে কাছে বসিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, দেখ সমুমা, বিয়ে করবি কি করবি না সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত। তোর মন না চাইলে আমি এগোবই না। সমাপিকাকে চুপ থাকতে দেখে মিনতি দেবী একইভাবে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন, শোন মা, দেখ, লোকে হয়তো অনেক কিছু বলবে, এত ভালো ছেলে, কত বড় চাকরি করে, কিন্তু তুই এসব কথায় একেবারেই কান দিবি না। বিয়েটা তো তুই করবি, ওরা তো নয়। জানিস তো, যেদিন তোর বাবা আমাদের ছেড়ে চিরকালের মতো বিদায় নিয়েছিল, তখন কিন্তু এইসব লোকেরা কেউ খবর নিতে আসেনি, কেউ না। ভাগ্যিস এই চাকরিটা করতাম, নাহলে কোথায় যে ভেসে যেতাম। বলে মিনতি দেবী একটা গভীর নিঃশ্বাস ছাড়লেন। সমাপিকা জানে যে তার মা বাবাকে কতটা মিস করে। সেও করে, কিন্তু প্রকাশ করে না, পাছে মা কষ্ট পায়। মাকে সে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না। এমন সময় বাড়ির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। এই ল্যান্ডলাইন ফোনটা বাবার কেনা। তার খুব শখ ছিল চেয়ারে বসে পায়ের উপর পা তুলে টেবিলে হাত ঠেকিয়ে ফোনে কথা বলা। বাবা সব সময় বলতেন, জানিস মা, এই 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 এইভাবে বসে কথা বললেই একদম পেট থেকে কথা বেরিয়ে আসে, নইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাকও কথা বলতে পারে। সমাপিকা শুধু হাসত। সমাপিকার মা এখনও ফোনটাকে চালু রেখেছে, যদিও
দুজনের কাছেই মোবাইল রয়েছে। মা এখনও ল্যান্ড ফোনটা রোজ কাপড় দিয়ে পরিষ্কার করতে করতে ফোনটার সঙ্গে কথা বলে। সমাপিকা সে সময় মাকে একা ছেড়ে দেয়। মিনতি দেবী ফোনটা ধরতেই ওপাশ থেকে তিয়াসের মা সম্পৃক্তি দেবী বললেন, কি রে, কি করছিলি তুই? কখন থেকে মোবাইলটাতে ফোন করেই যাচ্ছি, ধরছিস আর না। বলি, যদি মোবাইলে ফোন করলে নাই ধরবি তো কষ্ট করে প্রতি মাসে কেন বিল পেমেন্ট করিস? শুধু শুধু টাকাগুলো জলে দেওয়া। মিনতি দেবী দেখলেন মোবাইলটা ল্যান্ড ফোনের কাছেই সাইলেন্ট হয়েছিল। স্ক্রিন অন করে দেখলেন 15টা মিসড কল। মনে মনে ভাবলেন, ই বাবা বাবা, ইস, ফোনটা খেয়ালই করলাম না। মুখে বললেন, সরি, খুব সরি রে। শোন না, রাগ করিস না, একটু কাজ করছিলাম তো, তাই শুনতে পাইনি, সরি। হয়েছে, আর গান গাইতে হবে না। নিশ্চয়ই মেয়ের সঙ্গে কথা বলছিলি। শোন না, মেয়েকে বেশি চাপ দিস না, জানি তুই দিবি না, তাও বলে রাখছি। আরে না রে, শুধু কথাই বলছিলাম। আর তাছাড়া বিয়েটা তো ও করবে, আমি তো করব না। সেক্ষেত্রে আমার কিছু চাপিয়ে দেওয়াটা তো ঠিক নয়, তাই না বল? জানি রে বাবা, জানি। আচ্ছা শোন না, আমি ভাবছিলাম কি বলতো, তিয়াস আর সমাপিকা যদি একবার দেখা করে তাহলে কি তোর আপত্তি হবে? হে মা, না না, আরে আপত্তি কেন হবে, বরং ভালোই তো হবে। তাহলে কালই দেখা করুক। আসলে পরশু তিয়াস 3 দিনের কনফারেন্সের জন্য জয়পুর যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি সুমুকে বলে দেবো। কেমন? এখন তাহলে রাখলাম। ওই পাশেও ফোন রাখার শব্দ হলো, আর মিনতি দেবীও ফোন রেখে দিলেন। ফোন রেখে সমাপিকাকে বললেন যে কাল তিয়াস আসবে। পরদিন তিয়াস এলো এবং সঙ্গে সম্পৃক্তি দেবী। সমাপিকা একটি সবুজ চুড়িদার পরেছিল। এইটি তার বাবা দিয়েছিলেন, বাবার দেওয়া শেষ উপহার। সম্পৃক্তি দেবী এসেই, কোথায় গেলি রে সব? মিনু, সমাপিকা। বলেই চেঁচামেচি শুরু করলেন। মিনতি দেবী রান্নাঘর থেকে দৌড়ে আস্তে আস্তে বললেন, ওরে দাঁড়া, ওরে বাবারে, আসছি, একটু দাঁড়া। চেঁচিয়ে তো পাড়া মাথায় করে দিলি। জানিস, তোদের জন্য দরজাটা খোলাই রেখেছিলাম, জানতাম হুলুস তুলু শুরু করে দিবি এসে। আয় ভেতরে আয়, নে বস। তারপর তিয়াসের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো বাবা? তিয়াস ভালো আছি। বলেই টুকুস করে প্রণাম করল। মিনতি দেবী অপ্রস্তুত হয়ে বললেন, থাক বাবা, প্রণাম কেন? প্রণাম করতে নেই, মনে ভালোবাসা রেখো, সম্মান রেখো। এই কারণেই তোকে আমার এত ভালো লাগে, যেটা মনে সেটাই তোর মুখে থাকে। সমাপিকাকে ডাক, কোথায় সে? সমাপিকা তখন রান্নাঘরে ছিল। সে ট্রেতে করে সবার জন্য লস্যি নিয়ে এলো। সমাপিকাকে দেখে তিয়াসের মনে গান বাজতে লাগলো। সমাপিকা এসে সম্পৃক্তি দেবীকে প্রণাম করে বলল, কেমন আছো মাসিমণি? তোমার কোমরে ব্যথাটা কি কমেছে এখন? হ্যাঁ রে মা, তিয়াস গেল মাসে অমৃতসর গিয়েছিল। সেখানে কোনো একটা গুরুদ্বারা আছে, খুব পবিত্র, খুব জাগ্রত। সেখানে এক ধরনের ঘি পাওয়া যায়, ওইটা ব্যথার জায়গায় মালিশ করলে খুব আরাম হয়। সেই ঘিটা লাগিয়ে এখন বেশ আরাম হচ্ছে। এই 1 মাসে আর অসুবিধে হয়নি। তারপর তিয়াসের দিকে তাকিয়ে বললেন, কি রে, কখন থেকে হোদার মতো তাকিয়ে আছিস? কিছু বলবি তো বলে ফেল। ইস মা, তোমার না টাইম সেন্স নেই, কোথায় যে কি বলে দাও। সম্পৃক্তি দেবী হেসে বললেন, ওই সব সেন্স টেন্স তোর বাবার সাথেই চলে গেছে। যেদিন মানুষটা চলে গেল সেদিন থেকেই ভেবে নিয়েছিলাম
জীবনটা একটা দুঃখী আত্মা করে রাখবো না। মানুষটা মজা করতে খুব ভালোবাসতেন রে। আমার মনে হয় জানিস, আমিও ওই রকম মজা করি যদি, তাহলে সে যেখানেই আছে সেখানেই ভালো থাকবে। বলে চোখটা মুছে নিলেন। মিনতি দেবী ধমক দিয়ে বললেন, এই এই খুব খারাপ হচ্ছে কিন্তু। কি করছিস? এরকম একটা সুন্দর মুহূর্তে একদম মন খারাপ করবি না, একদম মন খারাপ করতে নেই। সমুমা, তুমি এক কাজ করো, ওই তিয়াসকে নিয়ে ছাদের ওই ফুল গাছগুলো দেখাও, কেমন? মাথা নাড়িয়ে সমাপিকা তিয়াসকে নিয়ে ছাদে নিয়ে গেল। ছাদে উঠে তিয়াস তো পুরো থ হয়ে গেল। এত এত ফুলের গাছ, অর্ধেকের সে নামই জানে না। আবার ছোট ছোট টবে সবজির গাছও আছে, পালক, টমেটো, লাল হলুদ সবুজ ক্যাপসিকাম, শসা, করলা, ডাঁটা, ধনেপাতা, বেগুন, আরও কত কি। তিয়াসের ওই হাঁ করা মুখ দেখে সমাপিকার হাসি পেয়ে গেল। বলল, আপনি কখনো গাছ দেখেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো, কিন্তু সবজিও যে টবে হয় তা জানতাম না। এটাকে টেরিস ফার্মিং বলে। আমার খুব পছন্দ গার্ডেনিং করা। জানেন, আমার বাবার খুব পছন্দ ছিল এই ফুলের গাছ। কোথায় কোথায় থেকে অর্ডার দিয়ে ফুলের গাছ আনতেন। বলতেন, এই গাছগাছালি হলো গিয়ে আমাদের গেটওয়ে। যখনই মন খারাপ লাগবে এসে বসে পড়বি গাছের সামনে, দেখবি মন ঠিক ভালো হয়ে গেছে। আমি এখনই ফুলের গাছ চিনি না, তখন তো আরও চিনতাম না। বাবা চলে যাবার পর আর কখনো বাড়িতে ফুলের গাছ আসেনি। বলেই হঠাৎ সমাপিকার দিকে তাকিয়ে বলল, আমায় আমায় বিয়ে করবে সুমো? আমি তোমার সাথে সারা জীবন ধরে গাছ চিনতে চাই। সমাপিকা এই ধরনের প্রপোজ করা কখনোই দেখেনি, কখনো পায়ওনি। তবে নিশ্চিত হলো তিয়াস সত্যিই তার মনের খোঁজ পেয়েছে। সেও হেসে সম্মতি দিল। খুব ধুমধাম করে বিয়ে হলো তিয়াস এবং সমাপিকার। বিয়ের 2 বছরের মাথায় তিয়াসের প্রমোশন হলো, পোস্টিং হলো লখনউ। বিবাহবার্ষিকী কাটিয়েই ওরা রওনা দিল লখনউর উদ্দেশ্যে। লখনউ শহরে এসে সমাপিকার মনে হলো যেন এক অজানা ইতিহাসের পাতায় চলে আসলো। যেদিকে তাকায় সেদিকেই যেন রাস্তাঘাট, প্রাচীর, ঘর বাড়ি সব যেন চিৎকার করে সেখানকার ইতিহাস বলে যাচ্ছে। বড় বড় রাস্তা, তাতে গাড়ি ঘোড়া লরি সবই চলছে, কিন্তু কেমন যেন আওয়াজের মধ্যেও নৈঃশব্দ। বাদশাহ বেগমদের এই রাজ্যটাতে চতুর্দিক থেকে যেন কোঠা নর্তকীদের হাহাকার শোনা যাচ্ছে। লখনউতে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটাও খুব কম। সমাপিকাদের বিকেলের ফ্লাইট ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে পৌঁছতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখল যে তিয়াসের কোম্পানির তরফ থেকে গাড়ি পাঠানো হয়েছে। গাড়িতে যেতে চারিদিকে তাকিয়ে তাকিয়ে শহরটাকে দেখতে লাগলো। সমাপিকার কেন যেন শহরটা ঠিক ভালো লাগলো না। সে তিয়াসকে বলল, এই শোনো না। তিয়াস মুখটা কাছে এনে বলল, হ্যাঁ বলো না। সমাপিকা কপট রাগ দেখিয়ে বলল, কি হচ্ছেটা কি? ড্রাইভার সামনে বসে আছে না? তিয়াস আরও কাছে এসে বলল, আমি আমার মিষ্টি বউয়ের সাথে কথা বলছি, তাতে যদি কেউ চলে তাহলে তাকে চলতে দাও, লুচির মতো ফুলতে দাও। বলেই টপ করে সমাপিকার ঠোঁটে আলতো করে একটা আদর করে দিল। সমাপিকা লজ্জায় রাঙা হয়ে উঠল। তার মুখে আর কোনো কথাই সরল না। সে অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। তিয়াসদের কোম্পানি থেকে বাড়ি ভাড়া আগেই ঠিক করা হয়ে গিয়েছিল। রবীন্দ্রপল্লী নামে একটা বাঙালি পাড়া আছে। পাড়াটা একটু অভিজাত, সবারই প্রায় নিজস্ব ভিলা রয়েছে। অনেকেই সেখানে ঘর ভাড়া নিয়ে থাকেন। তাতে তাদের একাকিত্ব দূর করা আর মাসিক খরচের যোগান দুটোই হয়ে যায়। এমনই একটি বাঙালি বাড়িতে
ভাড়া ঠিক করেছিল কোম্পানি। এই বাড়িটির খোঁজ দিয়েছিল তিয়াসেরই এক সহকর্মী, সেও ওই বাড়িটিতেই ভাড়া থাকে। বাড়িটির সামনে গাড়ি থামলে সমাপিকা নেমে বাড়িটির সামনে দাঁড়াতেই ঝকঝকে নেম প্লেটটার দিকে নজর গেল, রঞ্জন আবাস। তিয়াস পাশে এসে দাঁড়াতে সমাপিকা বলল, দেখো কি সুন্দর বাড়ির নাম। বাড়ির মালিকটা ভালো হলেই ভালো। মালিক নয়, মালকিন। এমনিতে ভালোই, শুধু একটু ফুচিবাইগ্রস্ত। সমাপিকা ভাবল, একটু সামলে থাকতে হবে। এই সূচিবাইরা মারাত্মক ঝগড়ুটে হয়, আর ওই ঝগড়া করা সমাপিকার ধাতে সয়। গেটটা খুলে ভেতরে যেতেই বাড়ির মালকিনের সঙ্গে দেখা হলো। সমু, এই হলেন বেনিবালা বর্ধন, এই বাড়ির মালকিন। বেনিবালা বর্ধন প্রথমেই বলে উঠলেন, দেখো, এই দরওয়াজাটা কিন্তু ভালো করে বন্ধ করবে। এইটাই কিন্তু বাড়ির সিকিউরিটি। আর তোমরা তো ছাদের ঘরে থাকবে, তো ছাদটা পরিষ্কার রাখতে হবে। বলেই হন হন করে বেরিয়ে গেলেন। সমাপিকা ভারী অবাক হয়ে ভাবল, একি রে বাবা, কেউ নতুন লোকের সাথে এভাবে কথা বলে নাকি? আর বাংলাটা কি অদ্ভুতভাবে বলে। তিয়াস ব্যাপারটা বুঝতে পেরে সমাপিকার কাঁধে হাত রেখে বলল, চলো উপরে যাই। ওরা দোতলায় উঠে এলো। দোতলার উপরেও একটা ঘর আছে, সিঁড়ি দিয়ে ঘুরে যেতে হয়, তবে সেই সিঁড়ি মুখে তালা বন্ধ। সমাপিকাদের ঘরের ঠিক উল্টো দিকের ঘরেই ভাড়া থাকেন তিয়াসের সহকর্মী মীর ও তার স্ত্রী গ্রীষা এবং তাদের একমাত্র ছেলে বুলবুল। সমাপিকারা ঘরে ঢুকে ব্যাগ রেখে দেখল বিছানায় পরিষ্কার চাদর পাতা, ঘরদোরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা অবাক হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কে করলো এইসব? এমন সময় চায়ের ট্রে হাতে গ্রীষা ঘরে ঢুকলো, আর পেছন পেছন ছেলেকে কোলে নিয়ে মীর ঢুকলো। আরে অত অবাক হওয়ার কিছু নেই, ঘরগুলো আমরাই পরিষ্কার করে রেখেছি। তোরা ক্লান্ত হয়ে আসবি, তারপর কখন কি করবি তাই একটু সাহায্যের চেষ্টা করলাম। তারপর সমাপিকার দিকে তাকিয়ে বলল, নমস্কার, আমি মীর, তিয়াসের সহপাঠী, এখন সহকর্মী। তিয়াস কপট অভিমান দেখিয়ে বলল, হ্যাঁ, ভেবেছিলাম স্কুলের পরই পেছন ছেড়ে দিবি, তা নয়, এখানেও এসে জুটেছিস। এই তবে রে। বলে যেই না তিয়াসের পেছনে ধাওয়া করবে তখনই গম্ভীর গলায় বুলবুল বলল, বাবা দুষ্ট কাঠ কয়। সবাই কয়েক মুহূর্তের জন্য চুপ করে গেল। তারপরেই হো হো করে হেসে উঠল, আর বুলবুল আরও গম্ভীর হয়ে সবার দিকে তাকিয়ে থাকল। গ্রীষা হাত থেকে ট্রেটা একটা ছোট্ট গোল টেবিলের ওপর রাখল, তারপর বলল, এখানে ফুলি ফার্নিশড ঘর পাওয়া যায় না। তোমরা যবে কিনবে তবে কিনবে, ততদিন পর্যন্ত এই দুটো চেয়ার আর এই ছোট্ট টেবিলটা চালিয়ে নাও। আমাদের ঘরে এক্সট্রা ছিল তো, তাই ভাবলাম তোমাদের কাজে লেগে যাবে। তার মানে এই ঘর দৌড় বিছানাপত্র সব আপনি পরিষ্কার করে রেখেছেন? আরে না না, ঘরটা আমি আমার কাজের লোককে দিয়েই পরিষ্কার করিয়েছি, আর বিছানাটা ও কিনে এনেছে, আমি শুধু চাদরটা পেতে দিয়েছি। এই মালকিনটা না বড্ড হাড়কিপটে, কিচ্ছু দেয় না। তিয়াসটা তাই তো ওকে দিয়ে বিছানার ব্যবস্থা আগেই করিয়ে নিয়েছিল। বলেই বলল, দাঁড়াও দাঁড়াও, আমি আরও দুটো চেয়ার নিয়ে আসি। তারপর মীরের দিকে তাকিয়ে বলল, এই তুমি বুলবুলকে ছেড়ো না কিন্তু, নইলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেবে। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। একটু পরেই দুটো চেয়ার নিয়ে এসে দেখল বুলবুল পুরো বিছানা নিয়ে বসে আছে আর গড়াগড়ি খেয়ে খেলা করছে। এক কোণে সমাপিকা বসে বুলবুলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। বিছানার চাদর দলা মলা পাকিয়ে একাকার। গ্রীষা রেগে মীরকে বলল, কি গো, তোমায় যে বললাম ওকে ছেড়ো না। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাচ্চারা তো এটুকু করবেই, এরাই তো বাড়ির প্রাণ। হ্যাঁ, সে কিন্তু ঠিক কথা, কিন্তু বেনিবালা বর্ধনের মতে বাচ্চারা হবে রোবটের মতো।
কোনো খেলাধুলা করবে না, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু করবে না। সত্যি, কে বলবে এরও একটা মেয়ে আছে? ছেড়ে দাও, যার যেমন চিন্তা ভাবনা। ওরা কিছুক্ষণ গল্প করে চলে গেল। যাওয়ার সময় ওই বই করে বলে গেল, যতদিন না প্যাকার্স অ্যান্ড মুভার্স জিনিসপত্র ডেলিভারি দেয় ততদিন খাওয়া দাওয়া ওদের ওখানেই করতে। ওরা চলে যেতেই সমাপিকা স্নান সারল। ঘড়িতে দেখল 9:30 বাজে। ব্যাগে কিছু পুরনো পত্রিকা সমাপিকা নিয়ে এসেছিল, সেগুলো বের করলো। বাড়িটাতে একটি দেওয়াল আলমারি আছে বেশ বড়, তাতে তিয়াস আর সমাপিকা দুজনেরই জামা কাপড় রাখা যাবে। একটা ছোট মোছামুছির কাপড় শাশুড়ি মা দিয়ে দিয়েছিল। অভিজ্ঞ মানুষ জানেন এই ছোটোখাটো জিনিসগুলোর প্রয়োজন পড়বে। পত্রিকাগুলো উনিই দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, শোন মা, তিউর ভরসায় কিন্তু থাকিস না। ও হলো একটা বামা খ্যাপা। বামা খ্যাপা যেমন মা কালীকেই সর্বধ্যান জ্ঞান বলে বিশ্বাস করেছিলেন, এও কিন্তু সেই রকমই। এই শুধু মা কালীর জায়গায় কাজকেই ধ্যান জ্ঞান বলে জানি। একবার কাজে ঢুকে গেলে কিন্তু সময়ের হিসেব রাখে না। সমাপিকা শুনে ফিক ফিক করে হেসে উঠল। তিয়াস চরম রেগে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো বামা খ্যাপা। তাহলে তোমার সমুখে পাঠাচ্ছ কেন এই বামা খ্যাপার সাথে? আমি একাই চলে যাচ্ছি। বলে দুমদাম পা ফেলে নিজের ঘরে চলে গেল। সম্পৃক্তি দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শিগগিরই যা মা, গিয়ে একটু শান্ত কর। বামা এবার সত্যি খেপেছে। সমাপিকা কোনো রকমে হাসি চাপতে চাপতে ঘরে গেল। গিয়ে দেখে তিয়াস মুখটা কালো করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। ওই জানালার ধারটায় একটা কমলা রঙের গোলাপের গাছ আছে, তিয়াসের বাবার লাগানো। সমাপিকা জানে যখনই তিয়াসের মন খারাপ হয় তখনই সে এই গাছটার সামনে দাঁড়িয়ে থাকে। সমাপিকা পাশে গিয়ে দাঁড়ালো তিয়াসের। গিয়ে দেখে তিয়াসের চোখে জল। সমাপিকা গিয়ে হাত ধরে টেনে তিয়াসকে বিছানায় বসালো। চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন? মামনি তো একটু মজা করেছে, তাই বলে কি বাচ্চাদের মতো কাঁদতে হয়? তিয়াস খুব আস্তে আস্তে বলল, সমু, সমু, তোমারও কি মনে হয় যে আমি খ্যাপা? তোমার তোমার খেয়াল রাখবো না? ধুর পাগল, যে যাই বলুক, আমি তো জানি তুমি আমার জন্য মামনের জন্য কি করতে পারো। জানো তো, আমার সব বান্ধবীরা বলে যে আমি খুব ভাগ্যবতী, কারণ আমার বর আমাকে খুব আগলে আগলে রাখে। তিয়াস মুখটা নিচু করে রাখে। তিয়াসের বাবা মারা যাওয়ার পর থেকে তিয়াসের সব ব্যাপারেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা। যদি সম্পৃক্তি দেবী সামান্য মজাও করেন, তাও সে ভাবে যে হয়তো তার কর্তব্যে কোথাও গাফিলতি করেছে। সমাপিকা তিয়াসের দু গাল হাত দিয়ে ধরে বলল, তাকাও আমার দিকে। তিয়াস জল জল চোখে সমাপিকার দিকে তাকাতেই সমাপিকা তার সব আদরকে উজাড় করে দিল তিয়াসের ঠোঁটে। আবেশে তিয়াসও জড়িয়ে ধরল সমাপিকাকে। কতক্ষণ ওরা ওইভাবে ছিল জানে না। সম্বিত ফিরল সম্পৃক্তি দেবীর ডাকে। কই রে, তোদের হলো? চিকেন পকোড়া করেছি। সমু, মা, তিউকে নিয়ে আয়। এখন বুঝলে তো আমি তোমায় কতটা ভরসা করি। চলো, মামনি তোমার পছন্দের পকোড়া বানিয়েছে, খাবে চলো। দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো। লখনৌতে বসে আলমারি গোছাতে গোছাতে এই সবই ভাবছিল সমাপিকা। কখন যে স্নান সেরে তিয়াস পেছনে এসে দাঁড়িয়েছে ও টেরই পায়নি। তিয়াস পা টিপে টিপে ঠিক পেছনে এসে জোরে বলে চেঁচিয়ে ওঠে, আর সমাপিকা করে চিৎকার করে উঠল। তিয়াস সমাপিকার কাণ্ড দেখে হেসে দুটো পুটি খাচ্ছে দেখে সমাপিকা তবে রে বলে মুঠো হাতে করে মারতে গেল। তিয়াস সমাপিকার হাত দুটো ধরে পেছনে লক করে টেনে নিয়ে বুকের কাছে নিয়ে এলো। সমাপিকা হাত দুটোকে নাড়াতে বহু চেষ্টা করলো, কিন্তু কিছুতেই নাড়াতে পারল না। বরং সে তিয়াসের আরও কাছে চলে এলো। এবার তিয়াসের গরম নিঃশ্বাস পড়তে লাগলো
সমাপিকার মুখে। তিয়াস ধীরে ধীরে নিজের মুখটা নামিয়ে সমাপিকার অধরে রাখল। তীর তীর করে কেঁপে উঠল সমাপিকার অধর। এক আত্মিক ভালো লাগায় ভরে উঠল সমাপিকার মন। সে তিয়াসের বাহু ডোরে ধরা দিল। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। তিয়াস গিয়ে দরজা খুলে দেখল মীর এসেছে খেতে ডাকতে। ওরা মীরদের ঘরে গিয়ে দেখল খাবারের থালা হাতে নিয়ে গ্রীষা বুলবুলের পেছন পেছন দৌড়ে যাচ্ছে, আর বুলবুল কখনো চেয়ারে, কখনো সোফায়, কখনো বিছানার উপর উঠে লাফালাফি করে যাচ্ছে। ওরা ঢুকতেই ছুটে সমাপিকার পেছনে লুকিয়ে গেল। গ্রীষা বলল, এই ধরো ধরো, সমাপিকা ছেড়ো না ওকে। উফ, এইটুকুনি খাওয়াতে আমার 1 ঘন্টা লেগে যায়। সমাপিকা বুলবুলকে কোলে তুলে নিয়ে বলল, একটা গল্প শুনবে? বুলবুল বড় বড় চোখ করে বলল, শুনবো তো, খুব ভালো। তখন সমাপিকা বলল, খেতে খেতে গল্প শুনি, কেমন? বুলবুল বলল, তাতে গল্প শুনতে শুনতে 10 মিনিটেই খাওয়া হয়ে গেল বুলবুলের। ভাগ্যিস তুমি ছিলে সমাপিকা, নইলে আরও যে কত সময় লাগতো। তোমরা টেবিলে বসো, আমি একে মুখটা ধুইয়ে নিয়ে আসি। খেতে খেতে নানা রকম কথা হতে লাগলো। পানমল বলে একটা সুপার মার্কেট আছে, সেখানে সব পেয়ে যাবি। আর মাছ মাংস মেন রোডের ডান দিকে একটা দোকান আছে, সেখান থেকে পছন্দ মতো কিনে নিতে পারিস। তবে আর একটা অপশানও রয়েছে, মেন রোড ধরেই ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই স্পেন্সার, সেখান থেকেও জিনিস কিনে নিতে পারিস। ভালোই হলো, কাল রবিবারও আছে। কাল বরং একবার গাড়িটা ডেকে নেব, তোরাও চলিস, বেশ মজা হবে। ওদিকে বুলবুলের ঘুম পেয়ে গিয়েছিল, তাই ওরাও তাড়াতাড়ি খাওয়া সেরে ঘরে ফিরে এলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে গল্পের বই পড়া বরাবরেরই অভ্যাস সমাপিকার। সমাপিকা বই পড়ছিল আর তিয়াস মোবাইলে মেল চেক করছিল। বইটা নামিয়ে রেখে সমাপিকা বলল, বুলবুলটা কি মিষ্টি, মনে হয় সারাক্ষণ চটকাতে থাকে। তিয়াস মোবাইলটা বন্ধ করে দুষ্টু দুষ্টু চোখ করে বলল, তোমার চাই একটা বুলবুল? তাহলে কিন্তু অনেক খাটতে হবে। বলেই সমাপিকার হাতে গলায় সুরসুরে দিতে লাগলো। সমাপিকা তিয়াসের একেবারে কাছে এসে কানে কানে বলল, আমি সব রকম খাটতে রাজি। বলেই তিয়াসকে জড়িয়ে ধরে গালে আদর করে দিল। তারপর দুজনেই একে অপরের ভালোবাসায় ভিজতে লাগলো সারা রাত। অবশেষে ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে তুমুল ঝগড়ার আওয়াজে ঘুম ভাঙল সমাপিকা এবং তিয়াসের। কে যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, শুধু শঙ্খ বাজিয়ে পুজো করলেই হয় না, বাড়িটাকেও পরিষ্কার রাখতে হয়। আমরা যেন বাচ্চা বড় করিনি, এঁটো নোংরা, এঁটো জামা কাপড়, ছে 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 ছে, বলি সামলাতে না পারলে জন্ম দিলে কেন? তিয়াস সমাপিকা দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। দেখল বাড়ির মালকিন বেনিবালা বর্ধন ঝাঁটা হাতে কোমরে হাত দিয়ে গলার রগ ফুলিয়ে ঝগড়া করে যাচ্ছেন। মীরদের ঘরের দরজার সামনে কাঁচু মাচু মুখে গ্রীষা দাঁড়িয়ে, আর তার পেছনে লুকিয়ে আছে ছোট্ট বুলবুল। এমন সময় মীর খুব গম্ভীর গলায় বলল, মার্জিত হয়ে কথা বলুন। শুনেছিলাম গ্র্যাজুয়েশন পাশ করেছিলেন, ভাষা শুনে তো মনে হয় না স্কুলের গণ্ডিও পেরিয়েছেন। সেই প্রথম দিন থেকেই দেখে আসছি, বুলবুল কিছু করলো কি করলো না, অমনি কোমর বেঁধে আপনি ঝগড়া করতে চলে আসেন। আচ্ছা, একটা কথা বলুন তো, বুলবুলের সঙ্গে কিসের শত্রুতা আপনার? বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে একটু আধটু সমস্যা হয়, তাই বলে প্রতিবার আপনি এরকমভাবে ঝগড়া করতে চলে আসবেন? সেটা তো একদম সহ্যের বাইরে। আজকে আপনাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যদি এমনই আপনার ব্যবহার থেকে থাকে তাহলে আমরা অন্য ভাড়া বাড়ি দেখে নেব। ভাড়া দিয়েই যখন থাকবো, তাতে এখানে থাকি আর অন্য কোথাও, তাতে কিচ্ছুটি এসে যায় না। বেনিবালা বর্ধন একবার মীরদের দিকে আর একবার তিয়াসদের দিকে কটমট করে তাকিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে গেল।
এই কি হয়েছে রে মীর? এত চেঁচামেচি কিসের? আরে আর বলিস না, প্রায় বুলবুল কিছু একটা করলেই এইভাবে ঝগড়া করতে চলে আসে। গ্রীষাটাও কিছু বলতে পারে না, আর যাই নয় তাই শুনিয়ে চলে যায়। ছোট ছোট ব্যাপার নিয়ে সমস্যার সৃষ্টি করে। এই যেমন ধর, বুলবুল কোনো দিন যদি সিঁড়ির কাজটায় টয়লেট করে দেয়, বা কোনো কারণে জোরে হেসে উঠলো, বা জোরে কাঁদলো, বা ছাদের মধ্যে একটু দৌড়াদৌড়ি করলো, সবেতেই ওনার অসুবিধে। আর নিজের মেয়ের ঘরে তো সন্তানাদি নেই, উপর থেকে ডিভোর্স হওয়ার জোগাড়, তাই কারোর ঘরে ছোট বাচ্চা সহ্যই করতে পারে না। 1 মাস আগে গ্রীষার দাদা এসেছিল তার পরিবারকে নিয়ে। গ্রীষার দাদারও একটা মেয়ে রয়েছে, এই বুলবুলের থেকে বছর দেড়েকের বড় হবে। বাচ্চাগুলো একসাথে হুটোপুটি করছে, মজা করছে, আনন্দ করছে। সেদিনও এসে এরকম ঝগড়াঝাটি করে গেছে। আশ্চর্য মহিলা বটে। জানিস তো, মহিলার মেয়েটা কিন্তু এমন নয়, বরং বেশ মিশুকে। কি আর বলবো, যাকে বাদ দে, তোরা ফ্রেশ হয়ে চলে আয়, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তিয়াসরা ঘরে আসলো। সমাপিকার মনটা খারাপ হয়ে গেল। মানুষ এমন কেন হয়? তিয়াস সমাপিকার মাথায় হাত বুলিয়ে বলল, ফার্স্ট্রেশন, কোনো কিছু না পাওয়ার পীড়ায় মানুষ এরকম হিংসুটে ঝগড়ুটে হয়ে যায়। তুমি মন খারাপ করো না, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, ওরা অপেক্ষা করছে। মীরদের ঘরে গিয়ে সমাপিকা দেখল মীর বুলবুলের সাথে খেলা করছে, আর গ্রীষা রান্নাঘরে কাজ করছে। সে তিয়াসকে বলল, শোনো না, তুমি মির্দাদা ভাইয়ের সঙ্গে বসো, আমি একটু রান্নাঘরের দিকে যাই। তিয়াস গিয়ে বুলবুলের পাশে বসে তার সাথে খুনসুটি করতে লাগলো। রান্নাঘরে গিয়ে সমাপিকা দেখে গ্রীষা মুখটা কালো করে কাজ করে যাচ্ছে। সে গিয়ে পাশে দাঁড়াতেই গ্রীষা বলল, জানো তো, আমি না ওকে বলিনি। একদিন দুপুরে আমি বুলবুলকে স্নান করিয়ে খাইয়ে খেলা দিয়ে বসিয়ে ব্যালকনিতে গিয়েছিলাম জামা কাপড়গুলো আনতে। হঠাৎ শুনি বুলবুল চিৎকার করে কাঁদছে। জামা কাপড় ফেলে দৌড়ে এসে দেখি উরুর কাছটা রক্ত জমাট বেঁধে গেছে, যেন যেন কেউ খুব জোরে চিমটি কেটেছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধূপধাপ করে কারোর নেমে যাওয়ার আওয়াজ শুনলাম। দৌড়ে গিয়ে দেখি বেনিওয়ালা বর্ধন সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে গিয়ে ঘরে ঢুকে গেলেন। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম জানো। বুলবুল তখনও চিৎকার করে কাঁদছিল। আমি দৌড়ে এসে ওকে কোলে নিয়ে আগে বরফ লাগালাম, তারপর টি ব্যাগ অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম। তারপর গিয়ে ছেলেটা আমার একটু শান্ত হলো। জানো তো, ঘুমিয়েও ফোপাচ্ছিল বাচ্চাটা আমার। সেদিনের পর থেকে আমি দরজা বন্ধ করে রাখি। সমাপিকা কি বলবে ভেবে পেল না, শুধু ওর হাতটা গ্রীষার হাতের উপর রেখে বলল, এই কারণে কি তুমি ওনাকে কিছু বলতে ভয় পাও? গ্রীষা মাথা নাড়িয়ে বলল, ভয় লাগে, কিছু বললে যদি আরও বড় কোনো ক্ষতি করে দেয় আমার ছেলের। তাই তো চুপ থাকি। আমি ওকে বলেছি অন্য একটি ভাড়া বাড়ি দেখতে। একটু চুপ থাকার পর গ্রীষা বলল, আচ্ছা চলো, খেয়ে নেবে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা খাবার নিয়ে আসতেই বুলবুল ছুটে এসে সমাপিকার কোলে উঠে বলল, দানো নিতে ওই দিদুটা ভাইও না তো। সমাপিকা বুলবুলকে জড়িয়ে ধরল। কি নিষ্ঠুর মানুষ, এইটুকু বাচ্চার মধ্যে কি ভয় ঢুকিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট করতে করতে তিয়াস বলল, এই সকাল সকালই চল বেরিয়ে পড়ি, দুপুরের খাবারটা না হয় বাইরে কোথাও করে নেব, তারপর একটা মুভি দেখে ফিরবো। বুলবুল শুনে বলল, মতা বেবে যাবো। সবাই তার এই আধো আধো কথাগুলো শুনে হেসে উঠল। বুলবুল আবার সেই গম্ভীর চোখে সবাইকে দেখতে লাগলো। সমাপিকা বুলবুলকে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে একটা হামি খেয়ে বলল, আমার সোনার রাগ হয়েছে, এরা সবাই দুষ্টু। আজ থেকে আমি আর তুমি বন্ধু, কেমন? এটা শুনে বুলবুলের মুখে হাসি ফুটল। সমাপিকা গ্রীষাকে বলল, তোমার নামটা খুব সুন্দর, নামটার অর্থ কি? মা পার্বতীর আরেক নাম হলো গ্রীষা।
আমার বাবার দেওয়া নাম। যখন আমার ছেলে হলো সে সময় ছিল শ্রাবণ মাস। ছেলের জন্মের দিন সে কি তুমুল ঝড় বৃষ্টি, বাইরে অঝোরে বৃষ্টিপাত হচ্ছে, আর ভেতরে বাড়ির লোকেরা চিন্তায় চিন্তায় পাগল। বলে তাকালো বুলবুলের দিকে, তারপর বলল, এমন সময়েই ইনি এলেন। ওই রকম ঝড় বৃষ্টির দিনের জন্ম হয়েছিল বলে আমার শাশুড়ি মা নাম দিয়েছিলেন বুলবুল। জানো তো সমাপিকা, এখানকার মাটি খুব উর্বর, তাই সবজি ফলের গুণগত মান খুব ভালো। শুধু এখানকার মানুষগুলোই উর্বর হতে পারল না, শুধুই চুরি জোচ্চুরি ঠকবাজিতে ভরা। তুমি যদি একটা সিল কোল্ড ড্রিঙ্কসের বটলও কেনো, তাতে যে সঠিক পানীয়টা পাবে তার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা বাদ দাও, তুমি নাগিন সিনেমাটা দেখেছিলে? সেই সিনেমাটাতে যে রাজার বাড়ির উল্লেখ রয়েছে, সেটা এই উত্তরপ্রদেশেরই গোরখপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে অবস্থিত। তবে সিনেমাটার কাহিনীর সাথে বাস্তবের কতটা মিল বলতে পারবো না, কিন্তু আশ্চর্য জিনিস হলো ওই রাজবাড়িটার চারিদিকেই গভীর জঙ্গল, এবং নিশ্চিতভাবেই সেখানে বিষধর সাপেদের আস্তানা রয়েছে। গল্প করতে করতে সকলের জল খাওয়া হয়ে গেল। এত লোক দেখেও বুলবুলও বিনা বাক্য ব্যয়ে সকালের খাবার খেয়ে নিল। গাড়ি চলে এসেছিল। 11টার মধ্যেই স্নান করে সবাই বেরিয়ে গেল। ফান মলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি হলো। একটা খাবারের দোকানে ঢুকে ওরা দুপুরের খাবার সারল। বৃষা বুলবুলের জন্য সেদ্ধ ভাত নিয়ে গিয়েছিল। যে ছেলে আগে পুরো ঘর ঘুরে ঘুরে 1 ঘন্টা লাগিয়ে খাবার খেত, সে দিব্যি সমাপিকার কোলে বসে গল্প শুনতে শুনতে খাবার খেয়ে নিল। এবার তুমি আর তিয়াস দাও একটা প্ল্যান করে নিয়ে নাও। সমাপিকা কিছুই বলল না, শুধু আর চোখে তিয়াসের দিকে তাকিয়ে দেখে সে মিটিমিটি হাসছে। সমাপিকা লজ্জায় রাঙা হয়ে গেল। ব্যাপারটাকে সামাল দিতে মীর তিয়াসকে বলল, কিরে, আইসক্রিম খাবি? নে, তবে ম্যাঙ্গো ফ্লেভার নিস। খাওয়া দাওয়া সেরে ওরা থিয়েটারে ঢুকলো। সিনেমা দেখে বেরোতে বেরোতেই প্রায় 8:30 বেজে গেল। ফান মলের উল্টো দিকেই মিস্টার ব্রাউন বলে একটি স্ন্যাক্সের দোকান রয়েছে। সেখানে ক্রাফটেড কেক, ক্রাফটেড চকোলেট, বিভিন্ন রকমের কুকিজ, ব্রেডস ইত্যাদি পাওয়া যায়। আবার বসে খাবার মতো ব্যবস্থাও আছে। দুপুরে খুব বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই পিৎজা, স্যান্ডউইচ এসব খেল। বুলবুলের জন্য এলো পাস্তা। খেতে প্রায় 9:30 হয়ে গিয়েছিল। গাড়িতে আস্তে আস্তে বুলবুল তিয়াসের কোলেই ঘুমিয়ে পড়ল। ভাড়া বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 10টা হয়ে গেল। বাড়িতে পৌঁছে দেখে গেটটা খোলা যাচ্ছে না। একে রাত হয়ে গেছে, তার উপর বুলবুলও ঘুমিয়ে পড়েছে। মীর ভীষণ বিরক্ত হয়ে বলল, আবার কি নাটক শুরু করেছে বুড়িটা, কে জানে। বলে গেটে লাগানো কলিং বেল টিপল। দরজা খুলে বেনিবালা বর্ধন বাইরে এসে গেটের তালা খুলে দিয়ে সাইড হয়ে দাঁড়ালো। তিয়াস এবারে আর থাকতে না পেরে বলল, আপনি তালা দিয়েছেন কেন? বেনিবালা বর্ধন বললেন, আমি কি করে জানবো তোমরা কখন আসবে? বাড়িতে তো চোরিও হতে পারে। তিয়াস আরও কিছু বলতে যাচ্ছিল, সমাপিকা ওর হাতটা চেপে ধরল। ওরা চলে আসতেই বেনিবালা বর্ধন আবার গেটে তালা লাগিয়ে গটগট করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তিয়াস এই মহিলার ব্যবহারে যার পর নাই বিরক্ত। মনে মনে ঠিক করল, যদি মীররা অন্য কোথাও ভাড়া নেয় তবে সেও অন্য বাড়িতে ভাড়া দেখে নেবে। এরপর কেটে গেছে বেশ কিছু মাস। বুলবুলের এখন অর্ধেকের বেশি সময় সমাপিকাদের ঘরেই কাটে। সকালে তিয়াস আর মীর অফিসে বেরিয়ে যাবার পরই বুলবুল বাবু চলে আসে সমাপিকাদের ঘরে। সেখানে স্নান খাওয়া সেরে দুপুরে ঘুমিয়ে একেবারে বিকেলে তিয়াসরা অফিস থেকে আসার পর নিজের ঘরে যায়। তিয়াস এসে খানিকক্ষণ বুলবুলের সঙ্গে খেলা করে, তারপর বুলবুল তিয়াসের কোলে চেপে ঘরে যায়। এর মধ্যে মীর সমাপিকার জন্য মৃতদা ভাই, আর বুলবুলের জন্য সমাপিকা পুপ্পু এবং তিয়াস পুপ্পা হয়ে গেছে। বেশ ভালোই চলছিল সব কিছু, কিন্তু একটি ঘটনা সব কিছু বদলে দিল। একদিন বুলবুল যখন সমাপিকাদের ঘরে ছিল,
তখন কিছু একটা খেতে গিয়ে বুলবুলের গেঞ্জিতে পড়ে গেঞ্জিটা নোংরা হয়ে গিয়েছিল। সমাপিকা বুলবুলকে কোলে নিয়ে আরেকটা গেঞ্জি নিতে গ্রীষাদের ঘরে গেল। ঘরে গিয়ে দেখে গ্রীষা একজন মহিলার সঙ্গে বসে কথা বলছে। সমাপিকা যেতেই গ্রীষা বলল, আয় আয় সমাপিকা, ইনি হলেন বাড়ির মালকিন বেনিবালা বর্ধনের মেয়ে লিপিকা। লিপিকা নমস্কার জানায় সমাপিকাকে। সমাপিকাও প্রতি নমস্কার জানালো। এখন তাহলে আমি আসি কৃষা, পরে আবার কথা হবে। লিপিকা বেরিয়ে যেতেই সমাপিকা বুলবুলের একটা গেঞ্জি দিতে বলল। বুলবুলের একটা গেঞ্জি এনে পরিয়ে দিতে দিতে গ্রীষা বলল, মেয়েটির জন্য খুব খারাপ লাগে জানিস, খুব ভালো মেয়ে, অথচ শুধুমাত্র বাচ্চা না হওয়ার জন্য ডিভোর্সের চাপ দিচ্ছে। ওই যে বলে না, মা বাবার কৃতকর্মের জন্য সন্তানদের ভুগতে হয়। যদি বেনিবালা বর্ধন একটু ভালো মনের মানুষ হতেন আর ভালো ব্যবহারটা করতেন, তবে হয়তো সবার আশীর্বাদটা মেয়েটা পেত। কিছু সময় পর শোনা যায় যে লিপিকার ডিভোর্স হয়ে গেছে, আর লিপিকা এসে তার মা বেনিবালা বর্ধনের সঙ্গে থাকতে লাগলো। একদিন মীর বুলবুলের জন্য একটা ট্রাইসাইকেল নিয়ে এলো। সেটা নিয়ে রোজ বিকেলে ছাদে চালায়। সমাপিকা একদিন গ্রীষাকে জিজ্ঞেস করলো, কি গো, বুলবুলকে প্লে স্কুলে দেবে না? হ্যাঁ, এই তো পরের মাসেই দেব। একদিন দুপুরে বৃষ্টি হতে সেদিন ছাদে জল জমায় ট্রাইসাইকেল চালাতে পারেনি বুলবুল, তাই বিকেলে রাস্তায় ঘোরার জন্য বায়না করল। সমাপিকা ও গ্রীষা তৈরি হয়ে আসতে আসতেই বুলবুল দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। গ্রীষা পেছনে দৌড়ে আসতে আসতে দেখল সিঁড়ির কাছেই কি যেন একটা জল করছে। গ্রীষা দৌড়ে এসে বুলবুলকে ধরল। সে সময় সমাপিকাও এসে পৌঁছালো। দুজনেই দেখল যে কে যেন একটা জেনে বুঝে সিঁড়ির একটা ধাপে অনেকটা জল ফেলে গেছে। গ্রীষার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওরা দুজনেই বুঝতে পারল যে এই কাজটা কে করতে পারে। এবার কিন্তু তোমার উচিত মীর দাদাভাইয়ের সঙ্গে কথা বলা। গ্রীষা শুধু মাথা নাড়ল। বিকেলে তিয়াস এসে বলল যে পরের সপ্তাহে বেনারসে একটা কনফারেন্স আছে, সেখানে স্পাউসকে নিয়ে যাওয়া যাবে। বেনারসে গঙ্গা আরতিটা খুব সুন্দর হয়। সমাপিকার নিস্তব্ধ প্রস্তর থেকে প্রাণোচ্ছল পরিবেশ বেশি ভালো লাগে, তাই সে লখনৌয়ের বিখ্যাত ভুল ভুলাইয়া দেখতে যায়নি। শুধু কয়েকবার হজরতগঞ্জে গিয়েছিল কিছু কেনাকাটা করতে আর চাট খেতে। পরের সপ্তাহে সমাপিকারা বেরিয়ে পড়ল বেনারসের উদ্দেশ্যে। একদিনের কনফারেন্স, তারপর আরও একদিন থেকে ফেরা ঠিক হলো। বেনারসে গিয়ে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি দেখে সমাপিকা মুগ্ধ হয়ে গেল। এত শান্তি, এত তৃপ্তিও যে জীবনে থাকতে পারে তা এখানে না আসলে জানতেই পারত না। বেনারসে থাকাকালীন দ্বিতীয় দিন বিকেলের দিকে হঠাৎ মীরের ফোন আসলো। বুলবুলের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি, অবস্থা খুব খারাপ। ওরা যেন যত তাড়াতাড়ি পারে অ্যাপোলো হসপিটালে চলে আসে। ওরা কোনো রকমে পৌঁছলো হাসপাতালে। গিয়ে দেখে গ্রীষা থম মেরে বসে আছে একটা চেয়ারে। তুমি গ্রীষাদির কাছে বসো, আমি মীরের কাছে যাচ্ছি। সমাপিকা এসে গ্রীষার পাশে বসে ডাকলো, গ্রীষাদি, কেমন করে হলো এটা? গ্রীষা শূন্য চোখে সমাপিকার দিকে তাকিয়ে বলল, আমার বুলবুল ঝড় থেমে গেল সমাপিকা। আমার আমার বুলবুল ঝড় থেমে গেল। বলে সমাপিকাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। সমাপিকার চোখ দিয়ে নিস্তব্ধে বয়ে চলল অজস্র বাড়িধারা। বুলবুল চলে যাওয়ার পর ঘরটা কেমন যেন খালি খালি লাগতে লাগলো। গ্রীষা খালি কাঁদতেই থাকে। সে যেন কেমন একটা নিজের থেকেই হারিয়ে যাচ্ছিল। ডাক্তার পরামর্শ দিলেন যে ওকে এই পরিবেশ থেকে বের করে নিয়ে যেতে, নইলে সে মানসিক বিকারগ্রস্ত রোগী হয়ে যাবে। একদিন ঘরের মধ্যে সমাপিকা জামাকাপড় গোছাচ্ছিল। আলমারিতে জামাকাপড়গুলো রাখতে যেতেই
চোখ পড়ল এক কোণায় বুলবুলের একটা গেঞ্জি প্যান্ট গোছানো আছে। গেঞ্জি প্যান্টটা হাতে নিয়ে ধপ করে বিছানার এক পাশে বসে পড়ল। এমন সময় তিয়াস মীরদের ঘর থেকে নিজেদের ঘরে ঢুকল। সমাপিকার পাশে এসে বসে তার হাতের উপর হাত রাখল। সমাপিকা আর নিজেকে ধরে রাখতে পারল না, তিয়াসকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। তিয়াস সমাপিকার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মীর পরশুদিন অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে। অফিসে আগেই অ্যাপ্লাই করে রেখেছিল। গ্রীষাদির অসুস্থতার জন্য অফিসকে অনুরোধ করে একটু তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে নিল। আমারও ভালো লাগছে না এখানে থাকতে। মালকিনকে বলে দিয়েছি ছেড়ে দেবো বাড়ি। আপাতত কয়েকদিন গ্রীষা দাদার বাড়িই থাকবো সবাই। তারপর মীররা বেরিয়ে গেলে আমরাও চলে যাব। অফিসে ট্রান্সফারের অ্যাপ্লাই করেছিলাম আর সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। সমাপিকারা আর মীররা বাড়ি ছেড়ে চলে গেলে বেনিবালা বর্ধন শুধু বাঁকা হেসেছিলেন। সে নিজের ঘরে আসতেই দেখে লিপিকা নিজের স্যুটকেস গুছিয়ে নিয়ে কোথায় যেন যাচ্ছে। বেনিবালা বর্ধন মেয়েকে জিজ্ঞেস করলেন, কি রে, কোথায় যাচ্ছিস তুই? লিপিকা একটা ঘৃণার নজরে তার দিকে তাকিয়ে বলল, এতটা নিচে তুমি নামতে পারো মা? একটা মায়ের কোল শূন্য করে তুমি কি পেলে বলো তো? তোমার সাথে কথা বলা তো দূর, তোমার চেহারা দেখতেও আমার ঘৃণা করছে। লজ্জা করছে তোমাকে নিজের মা বলে পরিচয় দিতে। তুমি একটা খুনি ছাড়া আর কিছুই নয়। একটু থেমে লিপিকা বলল, নর্থ বেঙ্গলের একটা স্কুলে আমি অ্যাপ্লাই করেছিলাম অনেকদিন আগেই। চাকরিটা আমি পেয়ে গেছি, আজ রাতেই আমার ট্রেন। বেনিবালা বর্ধন কাঁদো কাঁদো গলায় বললেন, না না মা, তুমি ভুল বুঝছিস মা। আমি কেন কারো ক্ষতি করব? লিপিকা ক্রুদ্ধ স্বরে বলল, নাটক করো না। তুমি যে কত বড় স্বার্থপর সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি সব কিছু করতে পারো। আমি সেদিন দেখেছিলাম বুলবুল যেই মাত্র বায়না করলো নিচে নামার, তুমি তক্ষুনি গিয়ে নিচের দিকের সিঁড়িগুলোয় তেল ঢেলে দিয়ে আসলে। আমি দৌড়ে এসে বুলবুলকে ধরার আগেই সে পা পিছলিয়ে পড়ে গেল নিচে। নিচে পড়ে গিয়ে তার মাথায় ইন্টারনাল হ্যামারেজ হলো। ওইটুকুনি শিশুটা অতটা রক্তক্ষরণ নিতে পারল না। তুমি জানো, রোজ রাতে আমি বুলবুলকে স্বপ্নে দেখি রক্তাক্ত অবস্থায় সে আমার দিকে সাহায্য চাইছে হাত বাড়িয়ে। আমি পুলিশকে সব বলতে পারতাম, কিন্তু তুমি শুধু আমার মা বলে বেঁচে গিয়েছ। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার খোঁজ নেওয়ার চেষ্টা করো না। বলে লিপিকা বেরিয়ে গেল বাড়ি থেকে। লিপিকা বেরিয়ে যেতেই বেনিবালা বর্ধন দাঁতে দাঁত ঘষে জোরে জোরে বলে উঠলেন, বেশ করেছি, বেশ করেছি, মেরে ফেলেছি বাচ্চাটাকে। সারাক্ষণ শুধু চ্যা চ্যা চো চো, দুদণ্ডের শান্তি নেই। তার উপর আমার ঘর বাড়ি কি নোংরা করে রাখতো। এই পটি করছে, এই বমি করছে। ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। আমার চলা মিটেছে। কি শান্তি চারিদিকে, কি শান্তি এখন। রাতে খাওয়া দাওয়া করে বেনিবালা বর্ধন ছাদে এলো। অনেক দিন পর ছাদে এসে ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। ঠিক এমন সময় পেছন থেকে কে যেন ডেকে উঠল, দিদু। বেনিবালা বর্ধন প্রচণ্ড চমকে উঠলেন। এই নামে তো তাকে শুধু একজনই ডাকত। আবার যেন কেউ ডেকে উঠল। এবার স্পষ্ট একটা বাচ্চার গলা শুনতে পেলেন। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়েও কিছু দেখতে পেলেন না। হঠাৎ যেন দেখলেন একটা ছোট বাচ্চা তার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে চেহারাটা স্পষ্ট হলো বাচ্চাটার। রক্তাক্ত শরীরে বুলবুল ধীরে ধীরে এগিয়ে আসছে বেনিবালা বর্ধনের দিকে। সভয়ে বেনিবালা কয়েক পা পিছিয়ে এলেন। বুলবুল তখনও বলে যাচ্ছে, দিদু, দিদু, তুমি দুধ, তুমি খুব দুধ।
বেনিবালা চেঁচিয়ে বলতে লাগলেন, না না, একদম কাছে আসবি না, একদম আসবি না, না না না। পা হড়কে পড়ে গেলেন নিচে। শক্ত সিমেন্ট বাঁধানো উঠোনে অত উঁচু থেকে পড়ায় বেনিবালার মাথাটা পাকা তরমুজের মতো থেঁতলে গেল। মাথার ভেতর থেকে গল গলিয়ে বেরিয়ে এলো দলা দলা ঘিলু সমৃদ্ধ লোহিত শ্রাবণ। পরদিন পাড়ার লোক পুলিশ ডেকে গেট ভেঙে বেনিবালা বর্ধনের লাশ উদ্ধার করল। পুলিশের রিপোর্টে বলা হলো যে ছাদ থেকে পড়ে মাথা ফেটে রক্তপাতের জন্য বেনিবালার মৃত্যু হয়েছিল। এই ঘটনার প্রায় 1 বছর কেটে গেছে। গ্রীষা এখন অনেকটাই সুস্থ। তিয়াসরাও এবছর ওদের ওখানে চলে আসবে। প্রজেক্টটার সাফল্য পাওয়াতে আরও লোকের দরকার, তাই অফিস থেকে তিয়াসকে পাঠাচ্ছে অস্ট্রেলিয়াতে। সমাপিকা এখন 2 মাসের অন্তঃসত্ত্বা। সে ঠিক করেই রেখেছে, ছেলে হলে তার নাম রাখবে বুলবুল, আর মেয়ে হলে বুলবুলি। শুনছিলেন বুলবুল, রচনা তনিমা সাহা। গল্প শুনে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, আর লাইক করে পাশে থাকুন। চ্যানেলে নতুন হলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন গল্প এলেই সবার আগে আপনি টের পান। আজ তাহলে আসি, ফিরবো খুব শিগগিরই আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স।